সাজিদ যাওয়ার পর মির্জা পরিবারের সদস্যরা হালিমা মঞ্জিলে ফিরে আসেন। সামিরা তখনও নিচে আসেনি দেখে শান্তা মির্জা মন খটকা লাগে। শান্তা মির্জা দৌড়ে সামিরার রুমে সামনে এসে দরজায় টোকা দিতে দরজা খুলে যায়। তিনি ভিতরে প্রবেশ করতে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে সবাই সামিরার রুমে ছুটে আসে। সামিরার রুমের অবস্থা দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় সকলের। রুমের আলমারি খোলা রয়েছে, কাপড় চোপড় ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এমনকি সামিরার বিয়ের জন্য যে গহনা বানানো হয়েছিল সেগুলো নেই। সামিরা নিজের জমানো বেশ কিছু টাকা ছিল, সেই টাকাগুলো নেই। শান্তা মির্জা সামিরার রুমে প্রত্যেকটা কোণায় থেকে শুরু করে ছাদে দেখে আসে, কিন্তু কোথাও সামিরাকে পাওয়া গেল না। আবারও সামিরার রুমে আসে, তখনই টেবিলের ওপর একটা চিরকুট দেখতে পায়। শান্তা মির্জা চিরকুটখানা সামিরার হাতে লেখা দেখে হাত কাঁপে তার। সামিরা সবার মুখে চুনকালি দিয়ে পালিয়ে যাবে এটা সবারই ধারণার বাইরে ছিল। শান্তা মির্জা কোনো কথা না চুপচাপ নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। মুহূর্তের মধ্যেই যেন পুরো বাড়ি পরিবেশ থমথমে হয়ে যায়। গত হয় কয়েকটা মাস হালিমা মঞ্জিলে আজ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আজকে বাড়িতে নতুন মেয়ে জামাই আসবে। ফারুক মির্জা সামিরাকে অনেক বেশি ভালোবাসেন। মেয়েকে ছাড়া তিনি অচল হয়ে পড়েছিলেন। মেয়ের সাথে কথা বলতে না পারলে যেন তার দম বন্ধ হয়ে যাচ্ছিল। তিনি অনেক ভেবে দেখলেন একমাত্র মেয়েকে ছাড়া তিনি ভালো নেই। কতগুলো মাস তিনি ঠিক মতো খেতে পারেন না। খেতে গেলে সামিরার কথা মনে পড়ে। মেয়েটা কি খাচ্ছে না খাচ্ছে ভাবতেই খাবারের প্লেটে পানি ঢেলে খাবার ছেড়ে উঠে আসে। ঘুমোতে গেলে মনে হয় সেই নরম তুলতুলে বিছানায় ঘুমাচ্ছে, কিন্তু তার আদরের মেয়েটা কি আদৌ ঠিক মতো ঘুমাতে পারছে? এসব চিন্তাভাবনা তাকে কুরে কুরে খাচ্ছিল। তাই তো তিনি সমস্ত রাগ অভিমান ভুলে মেয়ে জামাইকে বাড়িতে ডেকেছেন। শুধু তাই নয়, নিজের মেয়ের সুখের কথা ভেবে তিনি রামিমকে নিজের কোম্পানি সিইও পদে নিযুক্ত করবেন বলে জানিয়েছেন। তাদের হালিমা মঞ্জিলে আসা উপলক্ষে সকাল থেকে বাড়িতে রান্নাবান্না চলছে। রান্না শেষ হতেই শান্তা মির্জা সিজদাকে রেডি হওয়ার জন্য উপরে পাঠিয়ে দেয়। সকাল থেকে কিচেনে থাকা দরুন ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে মেয়েটা। গায়ে জামাটা শরীরের সাথে লেপ্টে রয়েছে। সিজদার উপরে এসে কাবার থেকে একটা হালকা গোলাপি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে সিজদা ভেজা কাপড়গুলো ব্যালকনিতে মেলে দিয়ে এসে মাথায় তাওয়ালা খুলে চুলগুলো ঝেড়ে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে মুখে হালকা প্রসাধনী ব্যবহার করে চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে সাজগোজ করে নেয়। সাজ কমপ্লিট হলে সিজদা নিচে এসে কিচেন থেকে খাবারগুলো ডাইনিং টেবিলে সাজিয়ে রাখে। শান্তা মির্জা ও সবটা অ্যারেঞ্জ করা হয়ে গিয়েছে। তিনিও গোসল সেরে রেডি হয়ে নিচে এসেছেন। এরই মধ্যে তার ফোন বেজে ওঠে। তিনি কল রিসিভ করতেই তার চোখে ভাবমূর্তি পরিবর্তন হয়ে যায়। তার হাত থেকে ফোন ফ্লোরে পড়ে গিয়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়। তিনি ঠাস করে ফ্লোরে বসে পড়েন। ফারুক মির্জা নিজের স্ত্রীর এই অবস্থা দেখে তার নিকট ছুটে এসে তাকে বুকের সাথে চেপে ধরে বললেন, হুট করে কি হলো? কে কল করেছে? কি বলল? শান্তা মির্জা ফারুক মির্জাকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিলেন। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যেন কেউ তার কলিজা টেনে বের করে দিতে আসছে। নিজের স্ত্রীর চোখে পানি সহ্য করতে পারলেন না ফারুক মির্জা। তিনি বিচলিত হয়ে বললেন, আরে কি হয়েছে? টা কি? তুমি যদি না বলো তাহলে আমরা কিভাবে বুঝবো? আমার ছেলেটা। হ্যাঁ বলো, সাইফানের কি হয়েছে? আমার ছেলেটা আর নেই ফারুক। নেই মানে? কি সব আবোল তাবোল বকছ? আমার নারী ছেঁড়া ধন আর এই পৃথিবীতে নেই ফারুক, নেই। যার জন্য এত স্ট্রাগল করলাম, নিজের কাছে নিজে অপরাধী হলাম। আমার সেই বুকের মানিক আর কখনোই আমাকে মা বলে ডাকবে না, আর কখনোই হালিমা মঞ্জিলে নিজের অধিকার চাইতে আসবে না ফারুক। আমার ছেলেটা মিশনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে ফারুক। মারা গিয়েছে?
কত কষ্টের ছেলে আমার, ছোটবেলা থেকে কত কষ্ট করে বড় হয়েছে। আজ যখন একটু সুখের মুখ দেখলো, তখনই আমার কলিজাটা এই পৃথিবীর মায়া ত্যাগ করে সব কিছু ছেড়ে চলে গেল। আমি এখন কি নিয়ে বাঁচবো ফারুক? বলতে বলতে সেন্সলেস হয়ে গেল শান্তা মির্জা। সিজদার হাতে গরু গোশের গরম তরকারি বাটি ছিল। সাইফানের মিশনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। এটা শোনা মাত্রই সিজদার হাত থেকে তরকারি বাটি তার পায়ের ওপর পড়ল। গরম তরকারি পায়ে পড়ায় কষ্ট থেকে মনের কষ্টে বেশি পীড়া দিল তাকে। সিজদা সেখানেই হয়ে বসে পড়ল। তার মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে না, যেন সে একটা পাথরের পরিণত হয়েছে। এর মধ্যেই সামিরা, রামিন, হালিমা মঞ্জিলে প্রবেশ করেন। সামিরা ঢুকেই স্যার মৃত্যুর সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়ল। মুহূর্তের মধ্যেই যেন উৎসবমুখর পরিবেশ শোকের আচ্ছন্ন হয়ে ওঠে। স্বজন হারানো বেদনায় ভারী হয়ে ওঠে চারিপাশ। সাইফানের মৃত্যুর সংবাদ শুনে সাজ্জিস তৎক্ষণাৎ দেশে ফিরতে পারেন না। সাইফানের মৃত্যুর এক সপ্তাহ পর দেশে ফিরে সাজ্জিস এয়ারপোর্ট থেকে সোজা হালিমা মঞ্জিলে চলে আসে। সাজ্জিসকে দেখে শান্তা মির্জা তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। শান্তা মির্জার চোখে পানি দেখে চোখ ভিজে যায় সাজ্জিস শান্তা মির্জার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, প্লিজ আম্মি, কান্না করবেন না। এই দুনিয়ায় আমরা কেউ চিরদিন থাকার জন্য আসিনি আম্মি। একদিন না একদিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সাইফান দেশের জন্য জীবন দিয়েছে। কতজন পারে দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে? আপনার তো গর্ব হওয়ার কথা আম্মি। আপনি গর্বের সাথে বলতে পারেন, আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। আমার ছেলে একজন বীর সৈনিক। আমি একজন বীর সৈনিকের মা। আমার একটা ছেলে তো আমার বুক খালি করে দিয়ে চিরতরে হারিয়ে গেল। তুইও আমাকে ছেড়ে চলে না বাবা। তোর মা হবার জন্য ফারুক আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিল, কিন্তু আমি কখনই তোর মা হয়ে উঠতে পারিনি। তোকে আদর করে কাছে টেনে নেইনি, আদর করে খাইয়ে দেইনি, ঘুমানোর পর মাথা হাত বুলিয়ে ঘুম পাড়াইনি, গান গাইনি। আমি কখনোই তোর মা হয়ে ওঠার চেষ্টা করিনি, কিন্তু আমার বুকে মানিককে হারানোর পর আমি বুঝতে পারছি সন্তান হারানোর বেদনা। আমি আর তোকে দূরে সরে থাকতে দেব না। আমি এক ছেলে হারিয়েছি, তোকে আর হারাতে পারবো না আমি। তুই আর কানাডায় ফিরবি না সাজ্জিস। তুই আমার সাথে, আমাদের সকলের সাথে থাকবি। এটা হয় না আম্মি। আমি কয়েকদিনের ছুটিতে এসেছি, অতি শীঘ্রই আমাকে ফিরতে হবে। না, তুই কানাডা ফিরবি না। তুই কানাডা ফিরে গেলে আমি পুত্রশোকে পাগল হয়ে যাব। তুই দেশে ফিরে আর আমার মুখ দেখতে পারবি না। ঠিক আছে আম্মি, আমি দেখছি কি করা যায়। গিয়ে ফ্রেশ হয়ে নেয়, আমি তোর নাস্তার ব্যবস্থা করছি। ঠিক আছে আম্মি বলে সাজ্জিস সিঁড়ি বেয়ে উপরে আসে। তখনই সিজদার সাথে দেখা হয়। সিজদাকে দেখে কলিজা মোচড় দিয়ে উঠল সাজ্জিসের। সিজদার এত পরিবর্তন দেখে বুকের যন্ত্রণা সৃষ্টি হলো। সাজ্জিসের পুরনো ক্ষতটা যেন মুহূর্তের মধ্যে তাজা হয়ে গেল। সিজদার পরনে ছাই রঙের একটা সুতির থ্রি পিস পরে রয়েছে। আগের থেকে অনেক শুকিয়ে গিয়েছে, অনেক কালো হয়ে গিয়েছে। চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গিয়েছে। হাসি খুশি চেহারায় সহায়ত্ব মলিনতার ছাপ ফুটে উঠেছে। মাত্র কয়েকটা দিনই ব্যবধানে মেয়েটা আমূল পরিবর্তন এসেছে। সাজ্জিস সিজদাকে দেখে শুকনো ঢোক গিলে বলল, কেমন আছো সৌন্দর্যময়ী? সিজদা ছলছলে চোখে বলল, ভালো আছি। আপনি কেমন আছেন ডাক্তারবাবু? ভালো। নিজেরে কি হাল করছো সৌন্দর্যময়ী? নিজেকে শক্ত করো, এভাবে ভেঙে পড়লে চলবে না। সিজদা প্রত্যুত্তরে কোনো কথা না বলে চুপচাপ নিচে নেমে আসে। সে কিভাবে নিজেকে শক্ত করবে মানুষটার সাথে, যে তার অনেক পথ চলা বাকি ছিল, অনেক না বলা কথা বাকি ছিল। মাত্র কয়েকটা দিন মানুষটার সঙ্গ পেয়েছে সে। নিজেকে তার রঙে রাঙাতে পারেনি। তার আগেই সে তাকে একা করে দিয়ে চলে গেল। সিজদা কেন তার জায়গায় যে কোনো মেয়ে থাকলে নিজেকে শক্ত করা দায় হয়ে পড়ত। সাইফানের মৃত্যুর সংবাদ শুনে সিজদা পাথর হয়ে গিয়েছিল। চাইলে কান্না করতে পারছিল না। সবাই সিজদাকে বলছিল কান্না কর,
কান্না করে নিজের কষ্ট কমা, কিন্তু সিজদা চাইলেও তার চোখ থেকে পানি পড়েনি। কিন্তু যখনই সাইফানের লাশ আসে, সিজদার বুক ভার হয়ে শুরু করে। সিজদার ছুটে গিয়ে সাইফানের লাশের উপর পড়ে। সাইফানকে একটা নজর দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। 24 ঘন্টা পর তার জ্ঞান ফিরে আসে। তখন সাইফানের দাফন কাফন সম্পন্ন হয়ে গিয়েছে। সিজদা কারো সাথে কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। নাওয়া খাওয়া বাদ দেয়, সারাক্ষণ মন খারাপ হয়ে রুমে বসে থাকে। 5 দিন পর সিজদা রুম থেকে বের হলো, আর বের হয়ে সাজিশকে দেখতে পায়। সিজদা নিচে এসে সোফায় বসতে পাড়া প্রতিবেশীরা এসে সিজদাকে দেখে বলল, আহারে, ছেলেটা তো মারা গেল, এখন কি হবে মেয়েটার? মেয়েটার গোটা জীবন পড়ে রয়েছে, ভালো করে সংসারটাও গুছিয়ে নিতে পারলো না, এর মধ্যে বিধবা হয়ে গেল। ভালোই হয়েছে এখন বাচ্চা কাচ্চা হয়নি, তাহলে আবার বিয়ে করতে গেলে সমস্যা হতো। শুনছি মেয়েটার এতিম, তার উপর আবার বিধবা হয়ে গেল। এমন মেয়েকে কে বিয়ে করবে? মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল। সাজিশ রুমে এসে স্থির থাকতে পারছিল না। সিজদা মলিন চেহারাটা তার চোখের সামনে ভেসে উঠছিল। সাজিশ রুমে এসে ফ্রেশ না হয়ে নিচে যাওয়ার জন্য উদ্যত হয়। সিঁড়ি বেয়ে নামতে মহিলাদের কটু কথা সাজিশের কানে আসে। এসব কথা শুনে হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে সাজিশের। চোখ মুখে ভাবমূর্তি পরিবর্তন হয়ে যায়। সাজিশ আর চুপ থাকতে না পেরে বলল, আপনাকে কি কোনো কাজ নেই? কাজ না থাকলে ঘরে বসে কাঁথা সেলাই করুন, তবু অন্যের সংসারে নাক গলাতে আসবেন না প্লিজ। মেয়েটা কাটা ঘায়ে নুনের ছিটা দিবেন না। ও আল্লাহ, মেয়েটার জন্য তোমার খুব পুড়ছে দেখছি। এতই যখন মেয়েটার জন্য চিন্তা হচ্ছে, তাহলে মেয়েটাকে বিয়ে করে নাও, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। জানি এটা কখনই করবে না, কিন্তু তলে তলে ঠিকই টেম্পু চালাবে। ঘরে এত সুন্দর মেয়ে থাকলে কোনো পুরুষই নিজেকে সামলে রাখতে পারবে না। তার উপরে আবার সুন্দরী মেয়েটা। তোমার সম্পর্কে ভাবি, তোমরা দেবর ভাবির সম্পর্ক, রসিকতার সম্পর্ক। এ যুগে মেয়েরা দেবরকে আধাবার মনে করে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। অনেক বেশি কথা বলে ফেলছেন আপনারা, কিন্তু আর না, আপনার এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। উচিত কথা বলে খালাজি বেজার হয়। বাবু, তোমাদের পারিবারিক ব্যাপার, তোমাদের যা খুশি তাই করো। আমাদের কি? আমাদের শুধু কান আছে শুনবো, চোখ আছে দেখবো বলে তারা রাগ গজগজ করতে করতে হালিমা মঞ্জিল থেকে বেরিয়ে গেলেন। সিজদা তখনও নিঃশব্দ চোখে পানি ফেলছে। সাজিশ সিজদার দিকে এগিয়ে গিয়ে বলল, ওদের কথা কিছু মনে করবেন না সৌন্দর্যময়ী। আমি যে বিধবা হয়েছি এটা কি আমার দোষ ডাক্তারবাবু? সবাই আমাকে কথা শুনিয়ে যাচ্ছে। সে তো বর ছিল, তার সাথে সারা জীবনের সংসার করার স্বপ্ন দেখেছিলাম। সে আমাকে ছেড়ে চলে গিয়েছে, তা দেখে আমার কষ্ট হচ্ছে না। আল্লাহ তাআলা কেন যে মানুষটার মরণ না দিয়ে আমার মরণ দিলেন না? আমি আগে থেকেই জানতাম আমার মতো অভাগীর কপালে এত সুখ সইবে না। সিজদা মুখে মৃত্যুর কথা শুনে রেগে যায় সাজিশ। সে রাগান্বিত হয়ে বলল, আর একবার ওই মৃত্যুর কথা মুখে আনবেন না সৌন্দর্যময়ী। তোমাকে বাঁচতে হবে, আমারকে বাঁচানোর জন্য হলো তোমাকে বাঁচাতে হবে। কথাটা শুনে চমকে ওঠে সিজদা। সিজদা অবাক হয়ে বলল, কি বলছেন ডাক্তারবাবু? আপনাকে বাঁচানোর জন্য বাঁচতে হবে মানে? কি হয়েছে আপনার? সিজদার প্রশ্নে থতমত খেয়ে যায় সাজিশ। সাজিশ আমতা আমতা করে বলল, কিছু না, তুমি কি শুনছো হয়তো। আমি ফ্রেশ হয়ে আসছি বলে সাজিশ নিজের রুমে চলে আসে। গত হয় কয়েকটা দিন। সাজিশ সিজদার এই অবস্থা দেখে তার কানাডা ফেরেনি। চেম্বারে থাকলেও সাজিশের মন যেন বাড়িতে সিজদার কাছে পড়ে থাকে। সিজদা কী করছে না করছে, কী খাচ্ছে না খাচ্ছে, এসব ভাবতে ভাবতে দিন পার হয় তার। সাজিশ সিজদাকে যথাসম্ভব হাসিখুশি রাখার চেষ্টা করে। সিজদাকে কেউ কথা শোনাতে গেলে সাজিশ ঢাল হয়ে দাঁড়ায়। শুক্রবার সকালবেলা ব্রেকফাস্ট শেষ হলে সিজদা প্লেটগুলো গুছিয়ে রাখছিল, তখনই সিজদার মামা আসে। রাশেদ চৌধুরীকে দেখে সিজদা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়।
তার কান্নার আওয়াজ শুনে শান্তা মির্জা ড্রয়িং রুমে ছুটে আসে। রাশেদ চৌধুরী সিজদার মাথা হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদিস না মা, যা হওয়ার হয়ে গিয়েছে। এখন আর হাজার চোখের পানি ফেললেও সাইফান ফিরে আসবে না। যার হাত ধরে এই বাড়িতে এসেছিলি সেই মানুষটাই তো আর নেই। এখন কিসের আশায় এই বাড়িতে পড়ে থাকবি? তোকে লোকে নানান ধরনের নানান কথা শোনাবে। এটা আমার কানে এসেছে, তাই তো আমি ছুটে এসেছি। তোর কাপড় চোপড় গুছিয়ে নে, আমি তোকে এই বাড়ি থেকে নিয়ে যাব। এসব কি বলছো মামু? আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কার অপেক্ষায় এই বাড়িতে থাকবি? দেখ মা, মাত্র কয়েক বছর বয়স, এখনও তোর গোটা জীবন পড়ে রয়েছে। আমি আবারও তোর বিয়ে দেব, তুই নতুন করে সবটা শুরু করবি। রাশেদ চৌধুরীর কথা শুনে শান্তা মির্জা এগিয়ে এসে বলল, ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আমা এখন বাড়িতে নেই, এই সুযোগে এই অপয়া অলক্ষ্মী মেয়েটাকে নিয়ে বিদায় হন আমার বাড়ি থেকে। বিয়ের পরপরই আমার ছেলেটাকে খেয়ে নিল এই অপয়া অলক্ষ্মী মেয়েটা। আমারই ভুল হয়েছে ওকে এই বাড়ির বউ করে আনা। এখন আমার ছেলেটা যখন বেঁচে নেই, তখন এই অপয়া অলক্ষ্মী মেয়েটাকে দিয়ে আমার কোনো কাজ নেই। শুধু শুধু আমার স্বামী অন্যর ধ্বংস করবে, সেটা আমি হতে দেব না। আপনি এক্ষুনি এই মুহূর্তে আপনার ভাগ্নিকে আমার বাড়ি থেকে নিয়ে যান, না হলে সবাই এসে পড়লে ঝামেলা হবে। শান্তা মির্জার কথা শুনে চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল সিজদার। সে তো চায়নি সাইফান মারা যাক। সাইফান যেন তার ছেলে, তেমনি তার স্বামী। সাইফানের জন্য তারও কষ্ট হচ্ছে। সে চাইছিল সাইফানের স্মৃতি আঁকড়ে ধরে এই বাড়িতে পড়ে থাকবে, কিন্তু শান্তা মির্জা যখন চাইছে না, তখন সিজদাও আর এই বাড়িতে থাকতে চায় না। সিজদার চোখে পানি মুছে দিয়ে বলল, বিয়ের সময় আমি ওই বাড়ি থেকে তো কিছুই আনিনি মামু, কী বা নেওয়ার আছে আমার? তুমি চলো, বলে সিজদা রাশেদ চৌধুরী হাত ধরে বেরিয়ে যাওয়ার আগে, সাজ্জিস এসে বলো, তুমি কোথাও যাবে না সৌন্দর্যময়ী, তুমি এই বাড়িতেই থাকবে। সাজ্জিসের কথা শোনা মাত্র সিজদা তড়িৎ গতিতে পিছনে ফিরে বলল, যার হাত ধরে এই বাড়িতে এসেছিলাম সেই মানুষটাই তো আর নেই। কোন অধিকারে থাকবো আমি? আম্মা ভাবছিল সবটা আমার জন্যই রয়েছে। আমি অপয়া অলক্ষ্মী, তিনি আমার মতো অপয়া অলক্ষ্মী মেয়েকে এই বাড়িতে রাখতে চান না। তাহলে আমি কোন অধিকারে এই থাকবো ডাক্তারবাবু? সাজ্জিস মনে মনে বলল, বইয়ের অধিকার। হ্যাঁ, তোমাকে বিয়ে করবো আমি। পূর্বে এই বাড়িতে তোমার যতটুকু অধিকার ছিল তার থেকেও বেশি অধিকার ফিরে পাবে তুমি। একবার আমি যে ভুল করেছি, দ্বিতীয়বার সেই ভুল আমি কিছুতেই করব না। তোমাকে নিজের করে পাওয়ার দ্বিতীয় সুযোগ যখন পেয়েছি, তখন সেই সুযোগ হাতছাড়া করছি না আমি। তোমার মায়ায় ভুলে থাকতে কানাডায় পাড়ি জমিয়েছিলাম, কিন্তু আমি পারিনি তোমাকে ভুলে থাকতে। আমার দেহ কানাডায় পড়ে থাকলো, মনটা যে তোমার কাছে ছিল। সেই প্রথম দেখা মনটা চুরি করে নিয়েছিলে তুমি। আমি ভালোবেসেছি তোমাকে, মন দিয়েছি তোমাকে, বিয়েটাও তোমাকে করব। তুমি বিধবা হও আর 4 বাচ্চার মা হও, আই ডোন্ট কেয়ার। আমার শুধু তোমাকে চাই। তোমাকে পাওয়ার জন্য যদি পুরো পৃথিবীর সাথে লড়াই করতে হয়, আমি করব। বিনিময় তোমাকেই চাইব। প্রথম অধ্যায় সমাপ্ত। যদি আপনারা এই গল্পের দ্বিতীয় পার্টটি শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।